নমস্কার। আজ আমরা একটু অন্যরকম আলোচনা নিয়ে এসেছি। টাকা পয়সার মনস্তত্ত্ব, মানে অর্থ নিয়ে আমাদের ভাবনাচিন্তা, আমাদের আচরণ, এই সব। মর্গান হাউসের একটা দারুণ বই আছে, দ্য সাইকোলজি অফ মানি। হ্যাঁ, বইটা অসাধারণ। ওটার কিছু মূল আইডিয়া নিয়েই কথা বলবো, যেমন অর্থ ব্যবস্থাপনায় বুদ্ধি কতটা জরুরি, নাকি আচরণের গুরুত্ব বেশি। দেখুন, এটাই তো আসল পয়েন্ট। হাউজের মূল কথাই হলো আর্থিক সাফল্য কিন্তু জ্ঞানের খেলা নয়, এটা আসলে আচরণের খেলা। মানে কে কতটা স্মার্ট তার চেয়েও বড় হলো কে কিভাবে আচরণ করছে। ইন্টারেস্টিং। আমরা তো ভাবি খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিচ্ছি টাকা পয়সা নিয়ে। কিন্তু সেই যুক্তিগুলো আসলে তৈরি হয় আমাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে, তাই না? খুব ব্যক্তিগত সব অভিজ্ঞতা। ঠিক। যেমন ধরুন, কেউ যদি ২০০৮ সালের ওই ভয়ঙ্কর মন্দা দেখে থাকে, তার পক্ষে হয়তো শেয়ার বাজারে সহজে টাকা ঢালা কঠিন, ডেটা যতই ভালো বলুক। ঠিক তাই, তার মনের মধ্যে একটা ভয় কাজ করবেই। আবার ধরুন, যে শুধু বাজারের উত্থানই দেখেছে, মানে বুল মার্কেট। সে হয়তো বেশি ঝুঁকি নিয়ে ফেলবে, কারণ তার অভিজ্ঞতাটা অন্যরকম। একদম। তার কাছে ঝুঁকিটা হয়তো অত বড় মনেই হবে না। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে পাগলামি করছে, কিন্তু তার নিজের অভিজ্ঞতার নিরিখে সিদ্ধান্তটা কিন্তু যুক্তিযুক্ত। তার মানে ডেটা, জ্ঞান, এগুলোর চেয়েও অভিজ্ঞতা অনেক বড় চালক। অনেক বড়। আর এখানেই ভাগ্য আর ঝুঁকির ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, বিল গেটসের উদাহরণটা ভাবুন। কটা হাই স্কুলে তখন কম্পিউটার ছিল, হাতে গোনা, আর উনি সেরকম একটা স্কুলে পড়তেন। এটা কি শুধু মেধা, নাকি ভাগ্যেরও একটা বড়? অবশ্যই ভাগ্যের ভূমিকা আছে। ভাগ্য আর ঝুঁকি তো মুদ্রার এপিঠ-ওপিঠ সবসময় থাকবে। তাই একজনের সাফল্যের পথটা হুবহু নকল করা যায় না। না, সম্ভব নয়। তাই আমাদের ফোকাস করা উচিত সেই সব কৌশলের ওপর যা টেকসই, যা বারবার করা যায়, যেটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে আর কি। আর ওই আরও চাই সিনড্রোম, ওটা তো সাংঘাতিক। খুবই বিপজ্জনক। রাজারাত্নমের ঘটনাটা মনে আছে? বিলিয়নের হেজ ফান্ড ম্যানেজার, কিন্তু আরও চাই, শেষ পর্যন্ত ইনসাইডার ট্রেডিং। হ্যাঁ, যখন আপনার যথেষ্ট আছে, তখন সেই যথেষ্টকে চিনতে পারাটাও কিন্তু একটা বিরাট গুণ। লোভ সামলানো। সম্পদ তৈরির চেয়েও কি সেটা ধরে রাখা আর মানসিক শান্তিটা বেশি জরুরি? অনেক সময় তো বটেই। সীমাহীন লোভ প্রায়শই কিন্তু পতনের কারণ হয়। যথেষ্টকে চিনতে না পারা, এটাই অনেক আর্থিক সমস্যার মূলে। কিন্তু আবার দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির একটা ভালো উপায়ও আছে, ওই যে কম্পাউন্ডিং। হ্যাঁ, চক্রবৃদ্ধি। ওয়ারেন বাফেটের কথা ভাবুন। ঠিক, উনার বেশিরভাগ সম্পদই তো ৫০ বছরের পর তৈরি হয়েছে, তাই না? কারণ উনি লম্বা সময় ধরে ধৈর্য ধরে বিনিয়োগ করে গেছেন। একদম। এখানে ধৈর্য আর সময়, এই দুটোই আসল। কম্পাউন্ডিংয়ের জাদুটা রাতারাতি দেখা যায় না, দীর্ঘ সময় লাগে। এটা ওই আরও চাই মানসিকতার ঠিক উল্টো। ধীর, স্থির, কিন্তু শক্তিশালী। আবার দেখুন, সম্পদ অর্জন করা আর সেটা টিকিয়ে রাখা দুটো কিন্তু এক জিনিস নয়। একেবারেই না। দুটো ভিন্ন স্কিলসেট লাগে। যেমন ধরুন মাইক টাইসন, কত মিলিয়ন ডলার আয় করেছেন, কিন্তু শেষে প্রায় দেউলিয়া। হ্যাঁ, আর অন্যদিকে রোনাল্ড রিড, একজন সাধারণ চাকুরে জ্যানিটার ছিলেন মনে হয়। হ্যাঁ, ঠিক। উনি নীরবে সঞ্চয় আর বিনিয়োগ করে গেছেন। মৃত্যুর পর দেখা গেল মিলিয়ন ডলার রেখে গেছেন। এটাই, সম্পদ গড়তে হয়তো সাহস লাগে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা লাগে, কিন্তু সেটা ধরে রাখতে লাগে বিনয়, বিচক্ষণতা আর অহেতুক ঝুঁকি এড়িয়ে চলা। অর্জনের সময়ের আত্মবিশ্বাস আর রক্ষার সময়ের সংযম, দুটো আলাদা মানসিকতা। ঠিক বলেছেন। এই রক্ষা করার ব্যাপারটা আবার স্বাধীনতার সঙ্গেও জড়িত, তাই না? ধরুন, অনেক টাকা আয় করেন, কিন্তু জীবনে কোনো স্বাধীনতা নেই, সারাদিন প্রচণ্ড চাপ। সেটার চেয়ে কি কম আয়ও নিজের সময় আর জীবনের উপর নিয়ন্ত্রণ থাকা ভালো নয়? সেটাই তো প্রশ্ন। অর্থের আসল উদ্দেশ্য কি? আমার মনে হয় আসল উদ্দেশ্য হওয়া উচিত জীবনের উপর নিয়ন্ত্রণ পাওয়া, নিজের সময়কে নিজের মতো করে ব্যবহার করার স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা মানে কিন্তু শুধু অনেক টাকা নয়। মানে প্রয়োজন অনুযায়ী পছন্দ করার সুযোগ থাকা। হ্যাঁ, অপশন থাকা, সেটাই আসল স্বাধীনতা। আর এই আসল সম্পদটা কিন্তু আমরা দেখতে পাই না। দামি গাড়ি, বাড়ি, এগুলো তো খরচের চিহ্ন। একদম। আসল সম্পদ হলো সেই টাকা যার খরচ করা হয়নি, যা জমানো হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, যা ভবিষ্যতে নিরাপত্তা দেয়। অদৃশ্য সম্পদ। সম্পদ মানে আয় থেকে খরচ বাদ দিয়ে যা থাকে এবং যা পরে আরও সম্পদ তৈরি করে। ঠিক। তাই বাইরে থেকে দেখে কারো আর্থিক অবস্থা বোঝা কিন্তু খুব মুশকিল।
যে খুব সাধারণ জীবনযাপন করছে সেই হয়তো আসল ধনী। আর সঞ্চয়ের জন্য যে সবসময় কোনো নির্দিষ্ট কারণ বা লক্ষ্য থাকতে হবে তাও নয় বোধহয়। না, একেবারেই নয়। কোভিড পরিস্থিতি তো আমাদের এটাই শিখিয়েছে, তাই না? অপ্রত্যাশিত ঘটনা যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, তাই কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়াও শুধু ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য সঞ্চয় করাটা জরুরি। সঞ্চয় হলো ভবিষ্যতের শক অ্যাবজর্বার। এটা শুধু টাকা জমানো নয়, এটা মানসিক শান্তি দেয়, বিকল্প তৈরি রাখে। আর সবশেষে একটা জরুরি কথা, আর্থিক পরামর্শ তো সবার জন্য এক হতে পারে না। একেবারেই না। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন ২২ বছরের তরুণের যা স্ট্র্যাটেজি হবে, একজন ৬০ বছরের মানুষের তো তা হবে না। স্বাভাবিক। প্রত্যেকের পরিস্থিতি আলাদা, বয়স আলাদা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা, জীবনের লক্ষ্য আলাদা। তাই একজনের পরামর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সম্পদ মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, বরং জীবনে অপশন থাকা, নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকা। আর এটা বুদ্ধির চেয়েও বেশি আচরণের ব্যাপার। ঠিক। আর শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। হ্যাঁ, বলুন। আমরা যদি একটু নিজেদের আর্থিক আচরণগুলো দেখি, ভেবে দেখি এর কোনটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসছে, কোনটা আসছে চারপাশের চাপ থেকে, আর কোনটা সত্যিই আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মিলছে? এই আত্মবিশ্লেষণটা হয়তো আমাদের আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। অবশ্যই পারে। ভবিষ্যতের জন্য একটা ভালো পদক্ষেপ হতে পারে।